এটা আপনি বিশ্বাস করতে পারেন বা কতটুকু আস্থা আপনি রাখতে পারেন। আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে কম্পিটিটিভ এক্সামে যত প্রশ্ন হয় তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে অঞ্চল পরিচিতি থেকে প্রশ্ন হয়ে থাকে। অঞ্চল পরিচিতি কেমন? অঞ্চল পরিচিতি যেমন প্রশ্ন হয়, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বা দেশ নয়? এটি একটি প্রশ্ন হয়। আরেকটি প্রশ্ন হয়ে থাকে, নিচের কোন দেশটি, ধরে নিচ্ছি আমরা যে G7 এর সদস্য বা আচ্ছা। সদস্য নয়। কিংবা প্রশ্ন হয়ে থাকে, নিচের কোন দেশটি আসিয়ানের সদস্য? নিচের কোন দেশের মুদ্রা ইউরো? এই টাইপের প্রশ্ন হয়ে থাকে। আবার প্রশ্ন হয়ে থাকে অর্গানাইজেশন থেকে, যেমন কোন সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আবার প্রশ্ন হয়ে থাকে ওই সংস্থার সদস্য সংখ্যা কত, এটা হয়ে থাকে। প্রশ্ন হয়ে থাকে অমুক সংস্থার প্রেসিডেন্টকে বা মহাসচিবকে, এই প্রশ্ন হয়ে থাকে। প্রশ্ন হয়ে থাকে যে ধরেন সদর বললো যে দপ্তরে। WHO এর সদর দপ্তর কোথায়? এখন এই টাইপের প্রশ্ন কিন্তু আপনি প্রায় প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নে কিন্তু আপনি দেখতে পাবেন। সো সাধারণ জ্ঞান কিন্তু একটা অনেক বড় একটা সাবজেক্ট বা অনেক বড় একটা ইস্যু, এবং আপনি এটাকে বলতে পারেন একটা মহাসমুদ্রের মতো। এখন এই মহাসমুদ্রে কিন্তু অনেক, এই সমুদ্রে অনেক মাছই থাকে। চিংড়ি থাকবে, সাপ, সাপ থাকে, ব্যাঙ থাকে, ভাঙ্গর মাছ থাকে, তাই নয় কি, ইলিশ মাছ থাকে। মানে আপনাকে বুঝতে হবে যে আসলে কোন মাছটা আপনার দরকার, কোন মাছটা দরকার, মানে কোন মাছটা আপনি শিকার করেন। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকটি বই খোলার পর কিন্তু আমরা অনেক সময় কিন্তু মানে এত বেশি ইনফরমেশন, এই ইনফরমেশন দেখে কিন্তু আমরা ভয় পেয়ে যাই। তখন মনে করি যে না, এই সাধারণ জ্ঞান থেকে 5-10টা প্রশ্ন আসবে, এটা বাদ দিয়ে অন্য সাবজেক্টটা পড়ি। এটা হচ্ছে খুব ভালো ডিসিশন থাকে। আজকে আমি, আচ্ছা, যারা, আচ্ছা, কুড়িগ্রাম থেকে সব জায়গাটাই আমার স্টুডেন্ট আছে। আচ্ছা, যারা, আমি আবার বলছি, মিউট করে ক্লাস করবেন এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। যেহেতু আমি বোর্ডে ক্লাস নিচ্ছি আজকে, সবসময় যে বোর্ডে ক্লাস নেবো তা না, কখনো কখনো আমি স্লাইড দিয়ে ক্লাস নিব আপনাদের, হ্যাঁ? তাদের কখনো কখনো স্লাইড দিয়ে ক্লাস নিব আমি। তাহলে আজকে আমরা শুরু করব অঞ্চল পরিস্থিতি থেকে শুরু করব। অঞ্চল পরিস্থিতি থেকে শুরু করব আমরা। তাহলে আমি আমার ক্লাস স্টার্ট করতেছি। সো অঞ্চল পরিস্থিতি বলতে যে একটু আগে বলেছিলাম যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কিংবা দেশ নয়, নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র কিংবা রাষ্ট্র নয়, নিচের কোনটি দূর প্রাচ্যের দেশ বা দেশ নয়, নিচের কোনটি ল্যাটিন আমেরিকার দেশ বা দেশ নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হয়ে থাকে। সো আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা কিন্তু আমার সাথে ক্লাসে লেখার একটা অভ্যাস করে নেবেন। ক্লাসে কিন্তু আমার সাথে লেখার একটা অভ্যাস আপনারা করে নেবেন। ওকে, তাহলে আমরা শুরুতেই এশিয়া মহাদেশ দিয়ে শুরু করি। শুরুতে আমরা এশিয়া মহাদেশ দিয়ে শুরু করছি। এশিয়া মহাদেশ মাথায় রাখবো আমরা যে পৃথিবীতে যতগুলো মহাদেশ আছে, মহাদেশ টোটাল কয়টা আছে? 7টা মহাদেশ আছে। এই মহাদেশগুলোর মধ্যে আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে বড় মহাদেশটার নামই হচ্ছে এশিয়া মহাদেশ। এবং আয়তনে ও জনসংখ্যায় সব থেকে ছোট মহাদেশের নাম হচ্ছে অশেনিয়া মহাদেশ, যার আর একটা নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এখন এই এশিয়া মহাদেশ থেকে আমরা পড়বো কোনটি দক্ষিণ এশিয়ার দেশ বা দেশ নয়, কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা দেশ নয়, কোনটি মধ্য এশিয়ার দেশ বা দেশ নয়, কোনটি দূর প্রাচ্যের দেশ বা দেশ নয়, কোনটি উপসাগরীয় অঞ্চলের আরব দেশ বা আরব দেশ নয়। এই জিনিসগুলো আমরা পড়ে নিব। শুরুতে আমরা পড়বো হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, তাহলে এই দক্ষিণ এশিয়াতে রাষ্ট্র আছে কয়টা? রাষ্ট্র আছে 8। এবং এই দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কি? ভারত। জনসংখ্যায় এবং আয়তনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কি? ভারত, তাই নয় কি? তাই। এবং ভারত শুধুমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে জনসংখ্যায় বড় দেশ না, ভারত বর্তমান বিশ্বে সব থেকে জনবহুল দেশ।
আমরা জানি যে একটা সময় পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটা ছিল? চীন ছিল। চীনকে টপকে ভারত এখন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, দ্যাট মিনস জনবহুল দেশ হয়ে গেছে। এই 8টা দেশ আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো MBA is for BNP। এই লাইনটা দিয়ে আমরা দক্ষিণ এশিয়ার 8টা দেশ মনে রাখবো। MBA is for BNP। সো MBA এর এম তে হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, এই যে ইংলিশে লিখলে কি আপনাদের অসুবিধা আছে? আমাকে একটু কথা, আমার একটু রেসপন্স করবেন। না স্যার, সমস্যা নাই, আমি যে কোনো অসুবিধা নেই। সমস্যা নেই স্যার। সমস্যা নেই। নো স্যার, নো প্রবলেম। সমস্যা নেই। তার সমস্যা Okay. নাই, ইংলিশই করেন। সমস্যা নেই। বিতে বাংলাদেশ, এতে আফগানিস্তান, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা। বিএনপির বিতে হচ্ছে ভুটান, এনতে নেপাল, পিতে পাকিস্তান দেখা যাচ্ছে। তবে আমরা এটা একটু লিখে নিব, লেখা হয়ে গেলে বলবেন যে লেখা শেষ। স্যার পিডিএফ দিলে ভালো হইতো। লিখতে অসুবিধা হচ্ছে? না স্যার, এবার অসুবিধা নেই। একটু বলি, যদি আপনি ইনফরমেশন লিখেন, আপনার পড়া অর্ধেক ওই লেখার মাধ্যমে হয়ে যাবে, মাথায় রাখবেন। জি স্যার। যদি আপনি পিডিএফ এর উপর নির্ভরশীল হন, তাহলে আমি মনে করি পিডিএফ এর উপর নির্ভরশীল না হয়ে একটা গাইড বই পড়া উত্তম। সো হাফ পড়া কমপ্লিট হবে যদি আপনি লিখেন। এইবার আসেন, দেখেন তো এইখান থেকে যত প্রশ্ন হয়ে থাকে এর মধ্যে একটা প্রশ্ন হয়, নিচের কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়? নিচের কোন দেশের সমুদ্র বন্দর নাই? এই প্রশ্ন হয়, নিচের কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? হয়ে থাকে। তাহলে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে কিভাবে জানবো আমরা? আমরা একটু এখানে লিখি, নেপাল, ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সকল দেশ ব্রিটিশদের উপনিবেশ ছিল। তাহলে নেপাল, ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সকল দেশ, দ্যাট মিনস দক্ষিণ এশিয়ার বাকি 6টা দেশ তাদের দ্বারা শাসিত হয়েছিল, ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল। ব্রিটিশ দ্বারা। তাহলে নেপাল, ভুটান, দেখে এই এই প্রশ্ন কিন্তু হয়, নিম্নের নিম্নের কোন দেশটি ব্রিটিশদের উপনিবেশ ছিল, বা নিম্নের কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না? অর্থাৎ নেপাল ভুটান কারো উপনিবেশ ছিল না। এখন এই তথ্যটি আপনাদের কাছে একটু খটকা মনে হতে পারে। কেন খটকা মনে হতে পারে? কারণ আপনাদের মধ্যে হয়তো বা কেউ কেউ জানেন যে, কারণ ওই প্রশ্নটাই ঘুরে ফিরে বারবার আসে, সেটা হলো যে বিশ্বের কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, যার উত্তর হিসেবে আমরা জানি কি থাইল্যান্ড। বেসিক্যালি প্রশ্নটা ভুল। প্রশ্নটা হওয়া উচিত ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, যার উত্তর কি থাইল্যান্ড। আর দক্ষিণ এশিয়ার কোন কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, যার একটা নাম কি নেপাল আর একটা নাম কি ভুটান। এইবার আসেন, জি। এইবার আসেন, এইখান থেকে আরেকটি প্রশ্ন হয়ে থাকে, নিচের কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়? স্থলবেষ্টিত দেশের ইংরেজি কি? ল্যান্ড লক, ল্যান্ড লকড কান্ট্রি, ল্যান্ড লকড কান্ট্রি। ল্যান্ড লকড মানে কি? ল্যান্ড দ্বারা, ভূমি দ্বারা আবদ্ধ। অর্থাৎ ল্যান্ডলক দেশ বলতে বোঝাবে এমন একটি দেশ যার চারপাশের কোনো পাশে কি নাই? কথা বলেন, পানি নাই, এক পাশেও পানি নাই। অর্থাৎ এই দেশটি অন্যান্য দেশের স্থলভাগ দ্বারা বেষ্টিত, স্থলভূমি দ্বারা বেষ্টিত, যে কারণে ওই দেশকে কি বলা হয়? ল্যান্ডলক। এখন আসেন তো, পৃথিবীতে 45টি দেশ আছে,
কয়টা দেশ আছে? 45টি দেশ আছে যারা কি ল্যান্ডলক। তাহলে এদের কি সমুদ্র বন্দর আছে? এদের কি সমুদ্র বন্দর আছে? জি না স্যার, না, জি না আর স্যার। এর তো এর কোনো পাশেই পানি নাই। যেহেতু এর কোনো পাশেই পানি নাই, তাহলে তো সমুদ্র বন্দর থাকবে না। তো দক্ষিণ এশিয়ার অর্থাৎ এই পৃথিবীতে টোটাল 45টা দেশ আছে, কিন্তু দক্ষিণ এশিয়ার 3টা দেশ, যার একটা নাম কি নেপাল, আর একটা নাম কি ভুটান, আর একটা নাম কি আফগানিস্তান। কি দেশ? স্থল বেষ্টিত দেশ। দাঁড়িয়ে লিখবো তাদের কোনো সমুদ্র বন্দর, তাদের কোনো সমুদ্র বন্দর নেই। লেখা হয়ে গেলে বলবেন যে লেখা শেষ। শেষ, শেষ না। ওকে, গুড। তাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও? না না স্যার। স্যার, ভালো বুঝতেছি স্যার, জি না স্যার, ভালো বুঝতে। চমৎকার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এইবার আসি। এইবার আমরা যেটা লিখবো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ আছে কয়টি? 11টি দেশ। তাহলে এখান থেকে প্রশ্ন হয়, নিম্নের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা দেশ নয়? তাহলে এই দেশগুলো আমরা মনে রাখবো কিভাবে? এই দেশগুলো আমরা মনে রাখবো টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবেন। টিভিতে অর্থাৎ 21শে টেলিভিশনে ফিল্ম দেখলে কি হবে না? বিসিএস হবে না। এইটা দিয়ে আমরা মনে রাখবো এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ। তো ইতে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর। এখানে একজন আনমিউট আছেন, আর এখান থেকে সাউন্ড আসছে 1+7। একজন ভাই OnePlus-এর মোবাইল ব্যবহার করেন, ওনারা এখান থেকে সাউন্ড আসছে কিনা? স্যার ঠিক আছে স্যার, আচ্ছা, আমি আনমিউট করলাম স্যার, আনমিউট ছিল কিন্তু হঠাৎ করে মিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনার গ্রিন গ্রিন ঠিক লাইন আছে পড়ে স্যার, নাই thank ভাই? you। আপনি তো OnePlus ইউজ করেন, আপনি কি গ্রিন লাইন বাসের মালিক হতে পারেন নাই ভাই? OnePlus-এ তো গ্রিন লাইন পড়ে ডিসপ্লেতে। আমি জাস্ট জোক করলাম আর কি, জোকস করলাম আর কি। আচ্ছা, ইতে কি ইস্ট তিমুর বা পূর্ব তিমুর? টিতে থাইল্যান্ড, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস। লাওসের পাশে আমরা লিখবো স্থল বেষ্টিত দেশ। এলতে লাওস, এমতে মায়ানমার এবং মালয়েশিয়া, দুটা দেশ হবে, হ্যাঁ। বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। এই লেখা হয়ে গেলে বলবো লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা যদি শেষ হয় এই ক্ষেত্রে আমরা এইখান থেকে আমরা 2-3টি ইনফরমেশন দ্রুত একটু লিখে নিব। সেটা হলো যে দক্ষিণ পূর্ব এশিয়া, এক্সকিউজ মি স্যার, লাস্টে বিসিএস, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, কি জন্য স্যার? সিঙ্গাপুর, সিঙ্গাপুর,
দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ থাইল্যান্ড, যে দেশ কারো উপনিবেশ ছিল না। আরেক এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, নাম কি? পূর্ব তিমুর। দেশটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ 2002 সাল। তবে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? পূর্ব তিমুর, এবং এই দেশটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে 20 মে 2002 সালে। 20 মে 2002 সালে। আচ্ছা, আপনাকে কেউ বলতে পারবেন এই থাইল্যান্ডের পূর্ব নাম কি? স্যার বিসিএস এর সিটা কি হবে স্যার? কম্বোডিয়া। আমরা বলি কম্বোডিয়া, বাট এটা কম্বোডিয়া না, এটা হবে ক্যাম্বোডিয়া। ক্যাম্বোডিয়া। বিবিসি, সিএনএন এগুলো সবই সবসময় যেন উচ্চারণ করে ক্যাম্বোডিয়া। আর বানানটাও কিন্তু এরকম, CAM BODI, হ্যাঁ, ক্যাম্বোডিয়া। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছি, থাইল্যান্ডের পূর্ব নাম কি, কেউ কি বলতে পারবে? মিয়ানমার। না স্যার, জানি না। থাইল্যান্ডের বার্মা থাইল্যান্ডের বার্মা পূর্ব বার্মা। শ্যাম দেশ, শ্যাম দেশ। শ্যাম দেশ। আচ্ছা, এই থাইল্যান্ডের সাথে একটা ইডিয়মস এর রিলেশন আছে। সেই ইডিয়মস এর নাম হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে কি, কেউ বলতে পারবে? সাদা হাতির দেশ। আমি বলছি না, সেটা সাদা ঠিক হাতির দেশ। আছে, না সেটা ঠিক সাদা। আছে। আমি বলছি ইংরেজিতে যে একটা ফ্রেজ আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, হোয়াইট এলিফ্যান্ট মানে কি? কস্টলি, সম্পূর্ণ সম্পূর্ণ এক্সপেন্সিভ সঠিক। এন্ড ব্যয়বহুল স্যার, ব্যয়বহুল। ট্রাভেলসাম। বেশি দামি। কস্টলি, এক্সপেন্সিভ এন্ড ট্রাভেলসাম মানে সেটা অনেক দামি, অনেক ব্যয়বহুল, কিন্তু কোনো কি আসে না, কথা বলেন, কাজে আসে না। দেখেন এটা কিভাবে আসলো থেকে আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ইংরেজিতেও আপনারা এভাবে মনে রাখতে, খেয়াল করবেন। এই যে থাইল্যান্ডের রাজার সাথে, থাইল্যান্ডের রাজার সাথে আশপাশের রাজাদের প্রচুর পরিমাণে যুদ্ধ হতো। আশপাশের রাজাদের প্রচুর পরিমাণে যুদ্ধ হতো। এই যুদ্ধ করতে করতে থাইল্যান্ডের রাজা ক্লান্ত হয়ে গেল, একদম ক্লান্ত হয়ে গেল। হয় না এমন যে আমি আর পেরে উঠছি না, আমি খুবই ক্লান্ত যুদ্ধ করতে করতে, এরকম পরিস্থিতি কিন্তু হয়। থাইল্যান্ডে পাওয়া যেত কি? সাদা হাতি পাওয়া যেত, হোয়াইট এলিফ্যান্ট, যা বিশ্বে বিরল, যা বিশ্বে বিরল। থাইল্যান্ডে সাদা হাতি পাওয়া যেত, যা বিশ্বে বিরল। আবার সাদা আবার কিসের প্রতীক? সাদা আবার কিসের প্রতীক? শান্তির প্রতীক। ক্লিয়ার? এখন এই রাজা চিন্তা করলো যে আমি পার্শ্ববর্তী রাজাদের সাথে আর যুদ্ধ না করে তাদের সাথে কি করব? সন্ধি করব। তাদের সাথে কি করব? সন্ধি করব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। ওকে, পার্শ্ববর্তী রাজাদেরকে ডেকে বলল যে আমি তোমাদের সাথে আর যুদ্ধ চাই না, আমি তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবেই থাইল্যান্ডের রাজা এই রাজাদেরকে কি উপহার দিল? সাদা হাতি উপহার দিল। দেখেন, খেয়াল করে, সাদা হাতি উপহার দিল। এখন এই সাদা হাতি পৃথিবীর আর কোথায় পাওয়া যায়? থাইল্যান্ডে পাওয়া যায়। তখন এই পার্শ্ববর্তী রাজারা চিন্তা করলো, রাজা সত্যি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তা না হলে এরকম একটা ইউনিক প্রাণী আমাদেরকে উপহার হিসেবে দিত না। এখন আসেন, আপনি যদি উপহার হিসেবে কোনো জিনিস পান,
সেই জিনিসটা যত্ন করে রাখবেন কিনা? অবশ্যই স্যার। অবশ্যই যত্ন করে রাখবেন। জি স্যার। তখন এই সাদা হাতি পেয়ে পার্শ্ববর্তী রাজারা সাদা হাতিকে দারুণ ভাবে লালন পালন করতে থাকলো, খুবই যত্ন নিতে থাকলো, এদের খাবারের পিছনে, এদের চিকিৎসার পিছনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে থাকলো। এই রাজার, থাইল্যান্ডের রাজার আসলে টার্গেট কি ছিল? টার্গেট ছিল আমি সাদা হাতি উপহার দিলে এটা তারা নার্সিং করতে গিয়ে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করবে, আর অর্থ ব্যয় করতে করতে ওরা কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। যখন গরিব হয়ে যাবে তখন তোরা আর আমার সাথে যুদ্ধ করতে আসবে না। ছিল এই রাজার পলিসি। এই রাজার পলিসি ছিল। ফলে পার্শ্ববর্তী রাজারা এই সাদা হাতির পিছনে অর্থ ব্যয় করতে করতে একটা সময় তাদের রিয়েলাইজেশন হল এই সাদা হাতি এর পিছনে শুধু অর্থই ব্যয় হয়, এতে কোনো কাজে আসে না। গরু দিয়ে তো হাল চাষ করা যায়, মহিষ দিয়ে তো গাড়ি টানা যায়, হাল চাষ করা যায়, কিন্তু এই সাদা হাতি কি করে? খায় আর টয়লেট করে। তখন পার্শ্ববর্তী রাজাদের কাছে এই সাদা হাতি মানে হয়ে গেল কি? কস্টলি, এক্সপেন্সিভ এন্ড ট্রাভেলসাম, অর্থাৎ এটা কোনো কাজে আসে না, এটা একটা অসুবিধার কারণ। এইখান থেকে চলে আসলো হোয়াইট এলিফ্যান্ট মানে কস্টলি, এক্সপেন্সিভ এন্ড ট্রাভেলসাম। দেখেন এই রাজার আলটিমেট টার্গেট কি ছিল? বন্ধুপূর্ণ সম্পর্ক স্থাপন করা না, সাদা হাতি উপহার দিয়ে ওদেরকে অর্থনৈতিক ভাবে দুর্বল করে দিয়া, যাতে করে ওরা পরবর্তীতে আর আমার সাথে কোনোভাবেই যুদ্ধ করতে না আসে। গল্পটা কেমন বা ব্যাকগ্রাউন্ডটা কেমন? স্যার সুন্দর সুন্দর স্যার। খুব জি, সুন্দর স্যার। স্যার। প্রত্যেকটা ইডিয়মস এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফ্রেজের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? ক্লাস এন্ড ডস মানে মুষলধারে, এখন কেন বিড়াল, বিড়াল এবং কুত্তা মানে মুষলধারে কেমন হয়, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, ওকে, আমরা ওখানে না যাব, ওখানে আর যাবো না। এখন আসে, এরপরে আসেন আমরা যে অঞ্চলটা পড়বো সেটা হলো যে মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ার দেশ কয়টি? 5টি দেশ। মধ্য এশিয়ার দেশ কয়টি? 5টি। এই মধ্য এশিয়ার দেশ যে 5টি, এদের রাজধানী থেকে আবার প্রশ্ন আসে, কারণ রাজধানীগুলো মনে রাখা কঠিন। রাজধানীগুলো মনে রাখা কঠিন। এই 5টা দেশ আমরা মনে রাখবো কিভাবে? এই 5টা দেশ আমরা মনে রাখবো কে কুত্তা দিয়ে মনে রাখবো। কে কুত্তা, এই যে কুত্তা থিওরি আছে, কুত্তা থিওরি দিয়ে মনে রাখবো। কে কুত্তা দিয়ে 5টা দেশ মনে রাখবো। কেতে কাজাখস্তান, কেতে কাজাখস্তান, এর পরের কেতে কিরগিজিস্তান, ইউতে উজবেকিস্তান, টিতে তুর্কমেনিস্তান, আর ফি এতে তাজিকিস্তান। এগুলোর রাজধানী থেকে প্রশ্ন আসে। তো কাজাখস্তানের রাজধানীর নাম কি? কাজাখস্তানের রাজধানীর নাম হচ্ছে আস্তানা। কিরগিজস্তানের রাজধানীর নাম কি? কেক। বিশকেক। কোথাও কোথাও বিশবেক পাওয়া যাবে, বিশবেক কিন্তু ওখানে বিশকেক। উজবেকিস্তানের রাজধানীর নাম কি? তাসখন। তাসকান্দা। তুর্কমেনিস্তানের রাজধানীর নাম কি? আশখাবাদ। আশখাবাদ। আর তাজিকিস্তানের রাজধানীর নাম কি? দুশানবে। আমরা একটু লিখে দিই। আমরা নিচের লাইনটা লিখে নেব। মুসলিম বিশ্বে আয়তনে ও জনসংখ্যায় বড় দেশের নাম কি? বড় দেশের নাম হচ্ছে কাজাখস্তান। এবং মুসলিম বিশ্বে আয়তনে ও জনসংখ্যায় ছোট দেশের নাম কি? ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। লেখা হয়ে গেলে বলবো যে লেখা শেষ।
আর নিচের লাইনটা আবার বলেন। মুসলিম বিশ্বে আয়তনে ও জনসংখ্যায় বড় দেশ কাজাখস্তান, এবং মুসলিম বিশ্বে আয়তনে ও জনসংখ্যায় ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ। ওকে। লেখা শেষ। দেখা শেষ। জি, স্যার। এইবার আসি, এই যে 5টা দেশ পড়লাম আমরা, আমাদের নিচে একটু লিখবো স্যার, একটু নিচে লিখবো স্যার। হ্যাঁ লিখুন। দেখতেছি না স্যার, দেখেন স্ক্রিনে নাই। স্ক্রিনে থাকার কথা স্যার তো, থাকবে আপনাদের না এই কেন? ভিডিওতে আসার জন্য তো আর কিছু দেখা যায় না। স্যার 5টি দেশের নাম আর রাজধানীর নামটা একটু বললে ভালো হয় স্যার। আপনি দেখতে পাচ্ছেন না ভাইয়া? এখন দেখা যাচ্ছে। কাজাখস্তানের রাজধানীর নাম হচ্ছে আস্তানা, কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক, উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাসখন্দ বা তাসখন, তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশখাবাদ, আর তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে। পরে আর ওই যে কিছু মানে বাড়তি লোকজন আছে। আপনারা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? বড় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কতক্ষণ পর পর চলে যায় স্যার? স্যার স্ক্রিন তো মাঝে মাঝে দেখা কতক্ষণ পর পর চলে যায়? না, তা হবে কেন? চলে আসে। কিছুক্ষণ Clear পর দেখা যায়, যাওয়ার স্যার। মেন কারণ হচ্ছে, স্যার ম্যাডামেরও শুনেন, কিছুক্ষণ পরে যাওয়ার মেন কারণ হচ্ছে আপনারা যখন আনমিউট করেন আপনাদের স্ক্রিনটা চলে আসে। না এই না, কারণে। তা যাবে না তো, না না, তা যাবে না তো। আচ্ছা, তাহলে স্যার স্পটলাইটটা ফিক্সড হয়নি মেবি। বলে তখন আর পিক চলে আসে। জি স্যার, কন্টিনিউ করেন। ইয়ে, আচ্ছা, এটা স্পটলাইট হচ্ছে না কেন? সম্ভবত স্যার আমার এখানে কন্ট্রোলটা আছে তো এই জন্য মেবি। আপনাকে তো কন্ট্রোল দিচ্ছি আমি হওয়ার কথা। স্যার পিন ফুল করে দিলে কন্ট্রোল আর কি যাবে না দেওয়া স্যার। যায়? স্যার পিন করে যখন যে স্যাররা কথা বলেন তখন ওই স্যারদের পিক চলে আসে, না, এটা তো হওয়ার কথা না। এজন্য আচ্ছা, আসে না। এটা আপনি কন্ট্রোল করে রাখলে আর এটা হবে না, তখন আপনার স্ক্রিন চলে আসবে। আমি তো অনলাইনেই ক্লাস নিই, তাই না? আমি তো সবসময়ের জন্য আমার স্ক্রিনটা স্পটলাইট করে দিই বা পিন করে দিই। হ্যাঁ, স্পটলাইট স্যার। ফর এভরিওয়ান এটা সিলেক্ট করে দিলে এটা একদম ফিক্স থাকে। স্যার হ্যাঁ, অনেক পিন ওই ডিস্টার্ব হচ্ছে, যাদের লেখা সমস্যা যাচ্ছে তাদের না, পিন করে নিতে পারেন স্যার। লেখা যাচ্ছে না স্যার, বারবার স্যারদের বিভিন্ন ছবি আসছে। যেমন এখন আচ্ছা, কানিজ ফাতেমা ম্যাডাম কথা বলতেছেন, ওনার পিক চলে আসছে। পিক চলে আসে আর আমরা বোর্ডের লেখাগুলো দেখছি না। স্যার তখন ওই ছবি আসে না সময় কিন্তু নামগুলো চলে আসে স্যার। জি স্ক্রিনও দেখা আচ্ছা, যায় না তখন স্যার, ওই স্ক্রিনটাও দেখা যায় না, আপনার বোর্ডে হোয়াইট লিখে বোর্ডটাও দেখা দেখা যায় যাচ্ছে না স্যার। আমজাদ, জি স্যার, আমি আছি। আচ্ছা, ওইখান থেকে কি করা যাচ্ছে না স্পটলাইট? জি স্যার, আমি চেষ্টা করছি, আপনি কন্টিনিউ করেন। আমি সবাইকে মিউট করে দিলে ঠিক হয়ে যাবে একবারই। এই যে আমি মিউট করলাম, আপনি শুধু একটা আনমিউট করবেন। আপনি একটা আনমিউট করেন স্যার। জি, এখন আর আমরা কেউ কথা না বলি, স্যার কন্টিনিউ করুক ক্লাস, আমরা সহযোগিতা করি। স্পটলাইট করা যাচ্ছে কিনা? আমি ট্রাই করছি স্যার, স্পটলাইট অপশন। ভিডিওর এখানে ক্লিক করতে হবে, ভিডিওর এখানে ক্লিক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। স্পটলাইট অপশন আসছে? না স্যার, এখানে আমার ক্যামেরার অপশন গুলো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে তো প্রবলেম। যদি স্ক্রিন ফিক্স না থাকে তাহলে তো প্রবলেম। আচ্ছা, এবার আসি, এই যে 5টা দেশ, এই 5টা দেশের প্রত্যেকে হচ্ছে স্থলবেষ্টিত দেশ। এরা প্রত্যেকেই স্থলবেষ্টিত দেশ। তার মানে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে পৃথিবীতে স্থলবেষ্টিত দেশ কয়টি? 45টি। এই 45টি দেশের নাম কি জানতে হবে? নো, এশিয়া মহাদেশের মধ্যে যে স্থলবেষ্টিত দেশ যেগুলো আছে সেগুলোর নাম জানলেই হবে। আমরা অলরেডি জানলাম কয়টা? প্রথমে জেনেছিলাম 3টা, পরে একটা, এই 5টা। অলরেডি আমরা 9টা জেনেছি। আর একটা জানলে আমাদের কোনটি স্থলবেষ্টিত দেশ বা দেশ নয়, এই প্রশ্ন আসলে কিন্তু আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো।
45টা পড়তে হবে না, মাত্র 10টা এশিয়া মহাদেশের 10টা স্থলবেষ্টিত দেশের নাম মনে রাখলে আমরা করতে পারবো। ওকে, এইবার দূর প্রাচ্যের দেশ, দূর প্রাচ্যের দেশ কয়টি? 6টি। দূর প্রাচ্যের দেশ কয়টি? 6টি। এই 6টি দেশ আমরা মনে রাখবো কিভাবে? এই 6টি দেশ আমরা মনে রাখবো চিন্তা করো মফিজ, চিন্তা করো মফিজ, এই লাইনটা দিয়ে আমরা এই 6টা দেশ মনে রাখবো, 6টা দেশ মনে রাখবো। চিন্তা করো মফিজ, চিন্তার চিনতে হচ্ছে চীন, তাতে তাইওয়ান। করো দিয়ে 2টা দেশ, যার একটা হচ্ছে উত্তর কোরিয়া আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। মফিজের মতে হচ্ছে মঙ্গোলিয়া, বর্গীয় জতে হচ্ছে জাপান। মঙ্গোলিয়া হচ্ছে স্থল বেষ্টিত দেশ। লেখা হয়ে গেলে বলবো যে লেখা শেষ। লেখা শেষ। লেখা শেষ স্যার। বলেন তো এই জাপানের পূর্ব নাম কি? 5টা না হলো স্যার? মানে 5টা হবে, 1 2 নিপ্পন 3 স্যার, 4 নিপ্পন 5 6। নিপ্পন। নিপ্পন। আচ্ছা, তাহলে তাহলে জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন, তাই না? আচ্ছা, বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় কার কাছ থেকে? জাপান। বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় কোন দেশের কাছ থেকে? জাপান। জাপানের স্যার। কাছ থেকে। চীন। না 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 না, চীন না, চীন না, জাপানের কাছ থেকে। জাপান। জাপান। ব্রিটিশদের কাছ থেকে স্যার, ব্রিটিশদের কাছ থেকে। শোনেন, চীন কখনো সাহায্য দেয় না, চীন কখনো সাহায্য দেয় না। সাহায্য মানে কি বলুন? আপনি আমাকে 10 টাকা দিলেন, তাই না, এবং এটা ফিসাবিলিল্লাহ দিয়ে দিলেন, এটা কি সাহায্য না? জি, ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে না, তাই না? এটাকে আমরা অনেক সময় বলে থাকি কি বলুন তো? অনুদান। অনুদান। যেমন মসজিদে, মাদ্রাসায় বা মন্দিরে আপনারা যদি কোনো ডোনেশন করেন, এটা কি কোনো রিটার্ন চান আপনারা? জি না। আমরা জাপান বাংলাদেশকে 10 টাকা এমনিই দেয়, চীন বাংলাদেশকে 10 টাকা দিবে না। চীন বলবে যে এই যে তুমি চকলেট কিনবা, চীন বলবে তুমি চকলেট কিনবা, আমি 10 টাকা দিলাম, তুমি চকলেট কিনো, 2 বছর পর আমাকে 15 টাকা ফেরত দিও। আপনি চকলেট কিনতে পারছেন না, চীন চকলেট কেনার জন্য এই টাকাটা আপনাকে লোন দিচ্ছে। তো বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি লোন পায় যে দেশের কাছ থেকে, সেই দেশের নাম হচ্ছে কি? চীন। বাংলাদেশ কি ব্যাপার স্যার, সাহায্য বা ম্যাডাম অনুদান ক্লাসে পায় না কার থেকে কাছ এখানে? থেকে? জাপানের কাছ জাপান। থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? জি। আচ্ছা, ওকে, এইবার আসেন। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলেন। স্যার মফিজের ফি দিয়ে কোন দেশ? মফিজ মঙ্গোলিয়া, যদি জাপান। মহাদিয়া মঙ্গোলিয়া, ফ দিয়ে কোনো দেশ নাই, ফ দিয়ে দেশ নাই, এটা ফ দিয়ে আচ্ছা, ক দিয়ে আমরা দুইটা দেশ, এবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। কর দিয়ে 2টা দেশ, কর দিয়ে 2টা দেশ, কর দিয়ে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। করো দিদি, এইবার উত্তর কোরিয়া আসেন, দক্ষিণ কোরিয়া। আমরা চলে যাব ইউরোপ মহাদেশে। আচ্ছা, ইউরোপ মহাদেশ থেকে আমরা 3 ক্যাটাগরির প্রশ্ন পড়ব। ইউরোপ মহাদেশ থেকে আমরা 3 ক্যাটাগরির প্রশ্ন পড়ব।
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বা দেশ নয়? নিচের কোনটি বলকান রাষ্ট্র কিংবা রাষ্ট্র নয়? নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র কিংবা রাষ্ট্র নয়? এই 3 ক্যাটাগরির প্রশ্ন আমরা পড়বো। হ্যাঁ, দেশ আমরা পড়বো। হ্যাঁ, বলুন। তাহলে তো স্থলবেষ্টিত দেশ আমরা এখানে একটা পাইলাম এই 6টার মধ্যে। মোট 10টা, তার মধ্যে 9টার একটা 10টা। ভাইয়া, আমার কথাটা আর কিছু শুনুন। আমি তো আপনাদের ভাই বলি, কারণ এখানে হয়তোবা আমার সিনিয়র আছেন, কেউ কেউ হয়তোবা আমার জুনিয়র আছেন, এটা হইতে পারে। আপনাদের এখানে এসএসসি কত সাল এক করে একটু বলবেন, আমি একটু শুনি 1-2 মিনিট। 4 তারিক বিন নাসিম 96 আমি 86 স্যার। 96 স্যার 86 স্যার। 96 স্যার তারিক বিন নাসিম। 94 আমি 2001 তার মানে আপনারা যারা আছেন এদের মধ্যে আমার বেশ সিনিয়র আছেন। আমার এসএসসি হচ্ছে 98। আমার এসএসসি 98। আচ্ছা, ওকে, এটা কোনো ইস্যু না। আমরা আর কথা না বলি। আচ্ছা, এখন স্ক্রিন কি ফিক্সড হয়েছে কিনা? জি স্যার। ফিক্সড জি স্যার, জি এখন স্কিল ফিক্স স্যার, কোনো সমস্যা নেই। ওকে, এইবার আসেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি? 5টি। এইবার আসেন, কথা না বলি। স্ক্যান্ডিনেভিয়ান কি তারা সাইফুল? আমরা কথা না বলি। ইউরোপ মহাদেশে স্ক্যান্ডিনেভিয়া দেশ 5টি। আমাকে স্যার আমি সেন্ট্রাল মিউট করে দিয়েছি, আপনি একটু আনমিউট করেন। আমি সেন্ট্রাল মিউট করে দিয়েছি। ওকে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি? 5টি। আসেন জেনে নিই এদেরকে কেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে ইউরোপের যে 5টি দেশকে বোঝানো হচ্ছে, তারা ইউরোপের একদম, ইউরোপ কিন্তু বিশ্ব মানচিত্রের এইখানে, ইউরোপের একদম উপর দিকে, দ্যাট মিন্স উত্তর দিকে অবস্থিত। এরা প্রত্যেকেই শীত প্রধান দেশ, এবং এই 5টি রাষ্ট্র একটি উপদ্বীপের পাশে অবস্থিত। সেই উপদ্বীপটার নামই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। মূলত এই স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের আশপাশে অবস্থিত হওয়ার জন্যই এই 5টি দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এবং এই 5টি দেশকে আমরা মনে রাখবো একটি ইংরেজি ওয়ার্ড দিয়ে। এই ওয়ার্ডটা হচ্ছে ফাইন্ডস দিয়ে আমরা মনে রাখবো। ফাইন্ডস এর এফ তে হচ্ছে ফিনল্যান্ড, আই তে আইসল্যান্ড, এন তে নরওয়ে, ডি তে ডেনমার্ক, এস তে সুইডেন। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। নরওয়েকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। দেখেন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? এই প্রশ্ন পরীক্ষাতে আসে। আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে? আইসল্যান্ডকে বলা হয় নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ? নরওয়ে, নিশীথ সূর্যের দেশ। অর্থাৎ
ইউরোপের অন্যান্য দেশে যখন রাত ইউরোপের অন্যান্য দেশে যখন রাত তখন নরওয়ের আকাশটা একদম পরিষ্কার থাকে, অর্থাৎ মনে হয় যে রাতের বেলাও এখানে সূর্য জেগে আছে। আর নিশীথ মানে কি? গভীর রাত। নিশীথে রাতে আইস ফুল বনে, মানে গভীর রাতে ফুল বনে তার প্রেয়সীকে আসতে বলা হচ্ছে। মানে নিশীথ মানে গভীর রাত, অর্থাৎ গভীর রাতও মনে হয় যে নরওয়ে নরের নরে মানে 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 এতটাই পরিষ্কার থাকে, এতটাই মানে আলো থাকে নরওয়েতে, তখন এই কারণে মনে হয় যে সূর্য জেগে আছে। এ কারণে নরওয়েকে কি বলা হচ্ছে? নরওয়েকে বলা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। সবাই ক্লিয়ার কিনা? কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বা দেশ নয়? মনে রাখবো কি দিয়ে? ফাইন্ডস দিয়ে। এফতে ফিনল্যান্ড, আইতে আইসল্যান্ড, এনতে নরওয়ে, ডিতে ডেনমার্ক, এসতে সুইডেন। দেখা শেষ? ওকে স্যার। স্যার এরপর বলকান রাষ্ট্র কয়টি? 11টি। লক্ষ্য রাখবেন, বলকান রাষ্ট্র কেন বলা হচ্ছে? এই বলকান শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। এটা লিখতে হবে না, যা শুনলে হবে। বলকান শব্দটি হচ্ছে তুর্কি শব্দ, যার অর্থ হচ্ছে পাহাড় বা পর্বত। যার অর্থ কি? পাহাড় বা পর্বত। ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব দিকের যে দেশসমূহ পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত। আবার শুনি, ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের যে দেশসমূহ পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় বলকান রাষ্ট্র। কারণ বলকান শব্দের অর্থই হচ্ছে পাহাড় বা। তাহলে এই 11টি দেশকে আমরা মনে রাখবো কিভাবে? এই 11টি দেশকে আমরা মনে রাখবো বস, চুমোরো, আম্মু, সর্বাগ্রে, স্লো, প্রক দেখবে। বস দিয়ে হবে বসনিয়া এবং হার্জেগোভিনা, একটা দেশ। হ্যাঁ, রুমতে দেশ হবে না, রোতে রোমানিয়া, আতে আলবেনিয়া, এক মতে মন্টিনিগ্রো, আর এক মতে এই 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 মতে ছিল মেসিডোনিয়া, বাট পরবর্তীতে মেসিডোনিয়ার নাম পরিবর্তন করে রাখা হয় উত্তর মেসিডোনিয়া। সর্বাতে সার্বিয়া, গয়রাফলাতে গ্রিস, স্লোতে স্লোভেনিয়া, ক্রোতে ক্রোয়েশিয়া, পতে কসোভো, দেখবেন এই বতে হচ্ছে বুলগেরিয়া। এই হচ্ছে 11টি বলকান দেশ। তার উপরের লেখাটা একটু বলে ফেলেন মুখে। বস, টুমোরো, আম্মু, সর্বাগ্রে, স্লো, ক্রোক দেখবে। লেখা শেষ কি? বুলগেরিয়ার আগেরটা কি?
বুলগেরিয়ার আগেরটা কি স্যার? কসোভো, কসোভো, কসোভো। কসোভো। ওই স্যার লেখা শেষ? শেষ লেখা? জি স্যার। ওকে, এইবার আসছি আমরা বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্রে তিনটি। বাল্টিক রাষ্ট্র তিনটি, এদেরকে কেন বাল্টিক রাষ্ট্র বলা হচ্ছে সেটা শুনবো আমরা। ইউরোপ মহাদেশে একটি সাগর আছে, যে সাগরের নাম হচ্ছে বাল্টিক সাগর। ইউরোপ মহাদেশে একটি সাগর আছে, যে সাগরের নাম কি বাল্টিক সাগর, এবং এই সাগরের পূর্ব উপকূলে, এই সাগরটার বাল্টিক সাগরের পূর্ব উপকূলে তিনটি দেশ অবস্থিত, যাদের একটা নাম কি লাটভিয়া, আর একটা নাম কি লিথুনিয়া, আর একটা নাম কি এস্তোনিয়া। লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, এই তিনটা দেশ বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এ কারণে ওই সাগরের নাম অনুসারেই তাদেরকে বলা হয় কি বাল্টিক রাষ্ট্র। এই তিনটা রাষ্ট্রকে আমরা মনে রাখবো অল দিয়ে। অলের এতে হচ্ছে এস্তোনিয়া, এলতে হচ্ছে লাটভিয়া, আর এক এলতে হচ্ছে লিথুয়ানিয়া। তাহলে বাল্টিক রাষ্ট্র তিনটি, যাদেরকে মনে রাখবো আমরা ই দিয়ে, অল দিয়ে। অলের এতে হচ্ছে এস্তোনিয়া, এলতে লাটভিয়া, আর এক এলতে লিথুয়ানিয়া। লেখা হয়ে গেলে বলবো লেখা শেষ। ওকে স্যার। জি স্যার, লেখা শেষ স্যার। ওকে স্যার শেষ, আগেরটা বাকি ছিল। যেটা বাকি ছিল স্যার, আগেরটা ক্লাসটা বাকি আছে। record- স্যার আগেরটা একটু বললে ভালো হতো স্যার। এটা তো এখন হ্যাঁ, বলা বলুন। যাবে না, এটা তো আমি মুছে দিয়েছি। এটা তো আমি স্মার্ট বোর্ডে বল। ক্লাস দিচ্ছি না যে। বস তোমরও আম্মু সব রাখবে। স্যার পিডিএফ দিয়ে দিন। আচ্ছা, এই ক্লাসটা তো রেকর্ড হবে, রেকর্ড হলে তো গ্রুপের মধ্যে দিয়ে দেবে। আচ্ছা আমি বলি, এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা তো দিয়ে দিবে, তাই না? যারা মিস করবেন, যারা মিস করবেন তারা তো রেকর্ডিং দেখে লিখে নিবেন। আমি বলছি স্যার, বস tomorrow- তোমরা আম্মু সর্বাগ্রে স্লো প্রোগ দেখবে। আচ্ছা, কথা বলা শুরু করে দিই আমরা, এগুলা তো আসলে উচিত না। আচ্ছা, কোনটা উচিত কোনটা অনুচিত এটা এইখানে দেখে বলার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা। এমন প্রশ্ন আমরা দেখতে পাই কিনা, নিচের কোনটি ল্যাটিন আমেরিকার দেশ বা দেশ নয়? এই প্রশ্ন কি দেখতে পেয়েছি আমরা? জি স্যার, জি স্যার। নিচের কোনটি ল্যাটিন আমেরিকার দেশ বা দেশ নয়? আচ্ছা, প্রায় আছে। আরেকটি প্রশ্ন দেখতে পাই কিনা, নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ বা দেশ নয়? এটা আমরা দেখতে পাই। তাহলে আমরা মধ্য আমেরিকা দেশ শুরু করব। মধ্য আমেরিকা, এই মধ্য আমেরিকা দেশ কয়টি? 7। মধ্য আমেরিকা বলতে কি বোঝানো হচ্ছে? মধ্য আমেরিকা বলতে বোঝানো হচ্ছে যেটা, সেটা হলো যে আপনার আমরা যদি বিশ্ব মানচিত্র দেখি, তাহলে একদম উপরে এই দিক দিয়ে দেখতে পাবো আমরা একটা দেশ, যে দেশের নাম কি কানাডা। কি দেখতে পারবো? কানাডা। আমি তো স্ক্রিন শেয়ার করতে পারবো, তাই না? স্যার পারবেন, স্যার পারবেন। জি স্যার, পারবেন স্যার, পারবেন। এক মিনিট। আমরা কি একটা স্ক্রিন দেখতে পাই? জি জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখেন, খেয়াল করুন, ওই দেশের নাম কি কানাডা না? জি তার স্যার। নিচের দেশের নাম কি আমেরিকা না?
ইউনাইটেড স্টেটস, জি হ্যাঁ। স্টেটস আমেরিকা ইউনাইটেড স্টেটস ওই তো ইউনাইটেড স্টেট আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা সংক্ষেপে আমরা ইউএসএ বলি, তাই নয় কি? আচ্ছা, এর নিচের দেশের নাম কি? মেক্সিকো না? জি ইকো স্যার। এবার দেখেন মেক্সিকো, এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের 3টা বড় দেশ। আমরা কথা না বলি, হ্যাঁ, আমরা একটু মিউট করি। এই যে আকলিমা খাতুন, আপনি মিউট করেন। আচ্ছা, আমরা কথা না বলি, হ্যাঁ, কথা না বলি। কথা বললে যেটা হয় বাকিদের প্রবলেম হয়, হ্যাঁ, আমরা তো অনেক বড় হয়েছি। এবার খেয়াল করি, আমি আরেকটু যদি জুম করি, এখন দেখেন এই যে উত্তর আমেরিকা মহাদেশের উপর আমরা 3টা বড় দেশ দেখলাম, আর নিচে দেখেন এটা কলম্বিয়া, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। এই মেক্সিকো থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে এই যে যে অঞ্চলটা, এই অঞ্চলের নাম হচ্ছে সেন্ট্রাল আমেরিকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে সেন্ট্রাল আমেরিকা। এই সেন্ট্রাল আমেরিকাতে দেশ দেখেন আছে, বেলিজ আছে, হন্ডুরাস আছে, নিকারাগুয়া আছে, কোস্টারিকা আছে, পানামা আছে, গুয়েতেমালা আছে, এল সালভাদর আছে। এগুলো সব অর্থাৎ দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা মহাদেশের 3টি দেশের অর্থাৎ মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ যেখানে শুরু হয়েছে, এর মধ্যবর্তী জায়গায় যে দেশগুলো আছে এই দেশগুলোকে বলা হয় সেন্ট্রাল আমেরিকা। কি বলা হয়? সেন্ট্রাল আমেরিকা বলা হয়। ওকে, তাহলে এই সেন্ট্রাল আমেরিকা দেশ কয়টা? সেন্ট্রাল আমেরিকা দেশ হচ্ছে 7টি। এই 7টি দেশ আমরা মনে রাখবো কিভাবে? বিসিএল, বিসিএল বাংলাদেশ ছাত্রলীগ, হ্যাঁ, বিসিএল বাংলাদেশ ছাত্রলীগ এর জিএনপি হাই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট না প্রোডাকশন, গ্রস ন্যাশনাল প্রোডাকশন, বিসিএল এর জিএনপি হাই, বাংলাদেশ ছাত্রলীগের জিএনপি হাই, এটা দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা এইসব। এই বিসিএল এর বিতে হচ্ছে বেলিজ, দেশটির নাম কি? দেশটির নাম হচ্ছে বেলিজ। সিতে কোস্টারিকা, কোস্টারিকা। এলতে এল সালভেদর, জিতে গুয়েতেমালা, এনতে প্রস্তাব করো নিকারাগুয়া, পিতে পানামা, পানামা মানে পা উঠাইস না, পা নামা। হায়ের এইচতে হচ্ছে হন্ডুরাস। সবাই লিখে নিবে। এই হচ্ছে মধ্য আমেরিকার 7টি দেশ। আচ্ছা, ক্লাস কয়টা পর্যন্ত চলবে? জি স্যার, আপনার ইচ্ছার উপরে Good. স্যার। আমি সবসময়ের জন্য নির্দিষ্ট সময় বেঁধে ক্লাস নিতে পছন্দ করি। আমি সাধারণত ক্লাসের মধ্যে গল্প করি না, যতক্ষণ থাকি ততক্ষণ পড়ানোর ভিতরেই থাকি, যে কারণে আমার ক্লাস খুব বেশিক্ষণ চলেও না, মানে খুব বেশিক্ষণ আমি সময় নিই না। আমি মনে করি যে খুব বেশিক্ষণ ক্লাস নিলে যেটা ঘটে সেটা হলো যে আসলে যারা ক্লাস করেন আরো রাতের বেলা, তাদের মনোযোগ কিন্তু এরকম ধরে রাখা সম্ভব হয় না। আমরা এটা লিখি আগে, লেখা হয়ে গেলে বলবো লেখা শেষ। লেখা শেষ স্যার। লেখা শেষ হয়েছে। ওকে, এইবার আসি আমরা আমরা আবার স্ক্রিনে চলে যাব। হ্যাঁ, খেয়াল করি। তাহলে একটু আগে আমি দেখালাম সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকা, তাই না? এখন আমরা পড়বো হচ্ছে দক্ষিণ আমেরিকা। খেয়াল করি, আমরা বিশ্ব মানচিত্রে যেটাকে দেখতে পাচ্ছি, এই যে নিচের দিকে এই যে অংশটা ক্যারিবিয়ান সি লেখা আছে, দেখেন এর নিচের থেকে এখানে যতগুলো দেশ আছে এই দেশগুলোকে বলা হয় দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ। আচ্ছা, আমরা কথা না বলি, হ্যাঁ, কথা না বলি, এক কথা তো বারে বারে বলতেও ভালো লাগে না। মানে আমি খেয়াল করবো যে আমি আমারটা, এই যে মাইক আছে, মাইকের উপর একটা লাল চিহ্ন, একটা লাল দাগ দেওয়া আছে কিনা, এটা খেয়াল রেখে কথা বলবো। হ্যাঁ? আচ্ছা, খেয়াল করেন, এই যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে ব্রাজিল। দেখেন যেখান থেকে কার্সারটা ঘুরছে, সবচেয়ে বড় দেশের নাম কি? ব্রাজিল। আর দেখেন আপনাদের প্রিয় দেশ, অনেকেরই প্রিয় দেশ ব্রাজিল, ফুটবলের কারণে অনেকেরই প্রিয় দেশ আর্জেন্টিনা।
এ আছে, তার মানে এটা হচ্ছে নেইমার আর এটা হচ্ছে কি বলেন, এটা কি? মেসি মেসি স্যার। এটা হচ্ছে মেসি। এবং নেইমার সম্ভবত ডিসেম্বর 2026-এ সে হয়তো অবসরে যাবে। আচ্ছা, মেসিও হয়তো বা অবসরে বিশ্বকাপ খেলার পরে চলে যাবে। এবার দেখেন তো, আর্জেন্টিনা বামে সবুজ কালারের একটা দেশ আছে না? চিলি। আছে স্যার। এই দেশের নাম কি? এই দেশের নাম কি? চিলি 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 চিলি। চিলি। আচ্ছা, এই দেশটা দেখতে লম্বা চিকন কিনা? লাঠির দেশ। লম্বা চিকন কক্সবাজার। মানে একদম স্লিম, একদম স্লিম, তাই নয় কি? ইন্ডিয়ান নায়িকাদের মতো একদম স্লিম, একদম স্লিম। যে কারণে এই দেশকে বলা হয় কি, আচ্ছা আপনারা কি মাইন্ড করলেন আমার কথায়? না না স্যার, জি না। মাইন্ড করা যাবে না কিন্তু, হ্যাঁ। তাহলে এই স্যার দেশটাকে বলা হয় কি? অনেক মজা লাগতেছে স্যার। আচ্ছা, বিশ্বের সরু রাষ্ট্র, এটাকে কি বলা হয়? বিশ্বের চিলি। সরু রাষ্ট্র। বিশ্বের সরু রাষ্ট্রের নাম কি? বিশ্বের সরু রাষ্ট্রের নাম হচ্ছে চিলি। তো অর্থাৎ আর্জেন্টিনা বাম পাশ দিয়ে দেখবো আমরা যে এভাবে একটা দেশ নেমে গেছে। এই দেশের নাম কি? চিলি। তাহলে এবার আসেন, দক্ষিণ আমেরিকা দেশ কয়টা? 12। দক্ষিণ আমেরিকা দেশ কয়টি? 12টি। এইখানে টোটাল দেশ আছে কয়টি? 12টি। ওখানে বাজারের কিছু কিছু বই পুস্তকে লেখা আছে দক্ষিণ আমেরিকা অবলিক ল্যাটিন আমেরিকা। যা দক্ষিণ আমেরিকা তাই নাকি ল্যাটিন আমেরিকা। এইটা আমরা একটু কারেকশন করে নিব। ওই তথ্যটি সঠিক নয়, ওই তথ্যটি ভুল। কিভাবে ভুল আমরা একটু দেখি। আচ্ছা, আমরা লিখলাম দক্ষিণ আমেরিকা অবলিক ল্যাটিন আমেরিকা। এটা বইতে, অনেক বইতে আমরা পাবো দক্ষিণ আমেরিকা অবলিক ল্যাটিন আমেরিকা দেশ 12টি। এভাবে আমরা অনেক অনেক জায়গায় আমরা পেয়ে থাকি। এবার আসি, দক্ষিণ আমেরিকা কেন বলা হচ্ছে? অবস্থানগত কারণে কিনা কথা বলি? জি, অবস্থানগত কারণে স্যার। জি স্যার। অর্থাৎ আমরা যদি আমেরিকার কথা যদি বলি, খেয়াল করি, আমরা যদি আমেরিকার কথা যদি বলি, এই যে দেখি, এই দেখেন, এটা হচ্ছে আমেরিকা, এর দক্ষিণে অবস্থিত, যে কারণে এটা নাম কি? দক্ষিণ আমেরিকা। আর ল্যাটিন আমেরিকা, ভাইয়া, ল্যাটিন দেখে একটা ভাষাগত বৈশিষ্ট্য না? ল্যাটিন একটা ভাষা আছে না? জি। ল্যাটিন ভাষার আরেকটা নাম কি? রোমান ভাষা। রোমের অধিবাসীরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে রোমান ভাষা। তাহলে এই দক্ষিণ আমেরিকা বলা হচ্ছে অবস্থানগত কারণে, আর ল্যাটিন আমেরিকা বলা হচ্ছে ভাষাগত কারণে। দক্ষিণ আমেরিকা একটি মহাদেশ, বাট এই ল্যাটিন আমেরিকা মহাদেশ নয়। দক্ষিণ আমেরিকাতে দেশ হচ্ছে 12টি, আর ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 20টি। তাহলে এই যে তিনটা আমি বৈশিষ্ট্য লিখলাম, এই তিনটা বৈশিষ্ট্য, দক্ষিণ আমেরিকার তিনটা বৈশিষ্ট্য আর ল্যাটিন আমেরিকার তিনটা বৈশিষ্ট্য সেম না আলাদা? আলাদা স্যার। আলাদা। তাহলে কি আলাদা। দক্ষিণ আমেরিকা অবলিক ল্যাটিন আমেরিকা, কিংবা যা দক্ষিণ আমেরিকা তাই ল্যাটিন আমেরিকা, এটা কি সঠিক না ভুল? জি না, ঠিক না। অবশ্যই ভুল। ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত দেশ কারা সেটা আমরা জানবো, বাট তার আগে দক্ষিণ আমেরিকাতে যে 12টি দেশ আছে তাদের নাম আমরা জেনে নিই। তাদের নাম আমরা জেনে নিই। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশে কয়টি দেশ? 12টি দেশ। এই দেশগুলোকে আমরা মনে রাখবো কিভাবে? পূজা, PUGA, পূজা ভি। হিন্দিতে পূজা ভি মানে কি? তুমভি মানে কি? হিন্দিতে তুমভি মানে কি? তুমিও। তুমিও। তাহলে পূজা ভি মানে কি? পূজাও। পূজাও কি করবে? বিশেষ দিবে। শুধু আমি আপনি বিশেষ দিব না, পূজাও কি করবে? বিশেষ দিবে। এই লাইনটা দিয়ে আমরা দক্ষিণ আমেরিকার এই 12টি দেশ মনে রাখবো। এই পি দিয়ে হবে 2টা দেশ, বি দিয়ে হবে 2টা দেশ, আর সি দিয়ে হবে 2টা দেশ।
পি তে হবে দুইটা দেশ, বি তে হবে দুইটা দেশ, সি তে হবে দুইটা দেশ। পি তে পেরু, আর এক পি তে প্যারাগুয়ে, ইউ তে উরুগুয়ে, জি তে গায়ানা, এতে আর্জেন্টিনা, ভিতে ভেনেজুয়েলা, ইতে ভেনিজুয়েলা, ইকুয়েডর, ইতে ইকুয়েডর, স্যার হয়ে গেছে। এক মিনিট, 7টা দেশ হলো স্যার, 7টা এই পর্যন্ত। এখানে 7টা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র একদম একদম একটা মাস্তানের মতো করে যেভাবে আমরা দেখি না যে অনেকে কার এই শক্তির কারণে, মাসল পাওয়ারের কারণে, টাকার অর্থে মানে অর্থের পাওয়ারের কারণে, আর্মস পাওয়ারের কারণে কি করে থাকে, অনেককে তুলে নিয়ে যায় কিনা। ভেনিজুয়েলা। জি যাই স্যার, যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উইলিয়াম নিকোলাস মাদুরোকে কি করা হলো, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ধরে নিয়ে যাওয়া হলো, 6 স্ট্রিট ধরে নিয়ে যাওয়া হলো। কত তারিখে ধরে নিয়ে যাওয়া হলো? এবং এই ধরে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা ভেনেজুয়েলাতে যে অপারেশনটা চালাইলো, এই অপারেশন নাম বলেন? কয় তারিখে ধরে নিয়ে যায়? কয় তারিখে ধরে নিয়ে যায়? জানা নেই স্যার। এখন আসে, তাহলে ভেনেজুয়েলা বর্তমান বিশ্বে আলোচিত দেশ কি? 3 জানুয়ারি 2026। 3 জানুয়ারি 2026। ভেরি গুড। ভেনেজুয়েলা বর্তমান বিশ্বে আলোচিত দেশ। আপনারা ভেনেজুয়েলা সম্পর্কে ভালো করে পড়ে যাবেন, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু, তাই না? তার মানে স্ক্রিনশট দিতে পারেন স্যারেরা। আচ্ছা, খেয়াল করবেন। তাহলে দেখেন, আমি একটু কথা বলি। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উইলিয়াম নিকোলাস মাদুরো, এটাকে যে অভিযোগে ধরে নিয়ে গেছে এটাকে বলে নার্কো টেরোরিজম। কথা না বলি নার্কো টেরোরিজম মানে কি, মাদক সন্ত্রাসবাদ। অর্থাৎ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে লালন করে পালন করে ভেনেজুয়েলার রাষ্ট্রীয়ভাবে, এবং এটার সাথে জড়িত হচ্ছে উইলিয়াম নিকোলাস মাদুরো। এবং আমেরিকা তো মাদক চোরাচালানের সাথে তার কানেকশন রয়েছে। এই অভিযোগগুলোর টেনেই আমেরিকা কি করলো, 3 জানুয়ারি 2026 সালে ভেনেজুয়েলাতে এক অপারেশন চালালো, যেটার নাম হচ্ছে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এবং এই অপারেশন অ্যাবসোলিউট রিজলভ পরিচালনা করার মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পকে কি করা হলো, ধরে নিয়ে যাওয়া হলো। মাথায় রাখবে, বর্তমান বিশ্বে তেল মজুতে শীর্ষ দেশের নাম কি? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? কারাকাস। ওকে, তাহলে বিতে হচ্ছে ব্রাজিল, বিতে ব্রাজিল, আর এক বিতে বলিভিয়া, সিতে চিলি, আর এক সিতে কলম্বিয়া, এস্তে সুরিনাম। সুরিনাম। মধ্য আমেরিকার মহাদেশ, মধ্য নয়, পূজা বি
লেখা শেষ? শেষ স্যার। লেখা শেষ। স্যার শেষ। দেখা Okay. আমার ক্লাস কি আপনারা বুঝতেছেন ভাই? জি স্যার, জি জি স্যার। স্যার, ভালো স্যার স্যার অপারেশনের নামটা কি আরেকবার বলবেন স্যার? লাগতেছে, ভালো লাগতেছে। অপারেশন অ্যাবসোলিউট অপারেশন অ্যাবসোলিউট রেজাল্ট। অ্যাবসোলিউট রেজাল্ট। রিজলভ। রিজলভ। রিজলভ ধন্যবাদ স্যার। এবার আসি আমরা 20 ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়, আমরা প্রথমে বলি, আমরা জাস্ট মনোযোগ করি। ল্যাটিন আমেরিকা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ল্যাটিন হচ্ছে একটা ভাষার নাম, যার অপর নাম কি রোমান ভাষা। রোমের অধিবাসীরা যে ভাষায় কথা বলে এটা নাম হচ্ছে রোমান ভাষা। রোমান ভাষা পৃথিবীর অনেকগুলো ভাষার সমন্বয়ে গড়ে ওঠা এক ভাষা, যার প্রধান ভাষা ফ্রেঞ্চ, স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ। অ্যাকচুয়ালি ল্যাটিন ভাষা বা রোমান ভাষা অনেকগুলো ভাষার সমন্বয়ে গড়ে ওঠা এক ভাষা, যার প্রধানতম ভাষা হচ্ছে স্প্যানিশ, ফ্রেঞ্চ অ্যান্ড পর্তুগিজ। অতএব উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশগুলোর ভাষা স্প্যানিশ কিংবা পর্তুগিজ কিংবা ফ্রেঞ্চ বা ফরাসি, তাদেরকে বলা হয় ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত দেশ। এমন দেশ কয়টা? এমন দেশ হচ্ছে 20টা। এই 20টা অর্থাৎ খেয়াল করি আমরা, ল্যাটিন শব্দ না করি। হ্যাঁ, একজন মানে আনমিউট আছে। 20টি। এই 20টি কারা? এই 20টি আচ্ছা, আমরা সাউন্ড করছি না, যেহেতু আমার কানে হেডফোন লাগানো, সো আমার না খুব কষ্ট হচ্ছে, কিন্তু কানে যেহেতু আমার হেডফোন লাগানো, সো আপনাদের এখান থেকে সাউন্ড আসলে কিন্তু আমার একটু একটু কষ্ট হয়। হ্যাঁ, আপনারা বিষয়টা যদি একটু ভালোভাবে দেখতেন। তাহলে ল্যাটিন আমেরিকা দেশ হচ্ছে 20টা। এই 20টার মধ্যে অলরেডি আমরা 10টা লিখে ফেলেছি। আর আছে কয়টা? আর আছে আহ, আপনার হচ্ছে 10টা না, আমরা অনেকগুলো লিখে ফেলেছি। মেক্সিকো, আচ্ছা, আমরা কি মধ্য আমেরিকার দেশগুলোর নাম লিখেছি না খাতায়? না স্যার। জি স্যার, লিখেছি স্যার, লিখেছি। আচ্ছা, বিসিএল এর মধ্য আমেরিকা, বিএনপি হাই লিখেছি। আচ্ছা একটু, মধ্য আমেরিকার থেকে শুধু বাদ যাবে বেলিজ। বেলিজ বাদ দিয়ে বাকি 6টা দেশ ল্যাটিন। আপনার মার্ক করে নেবেন খাতায়। মধ্য আমেরিকাতে যে আমরা 7টা দেশ লিখেছি, এই 7টা দেশের মধ্যে শুধু বাদ যাবে কোন দেশটা? বেলিজ। বাকি 6টি দেশ কি? বাকি 6টি দেশ কি বলো? ল্যাটিন। এরপরে কিউবা, হাইতি, মধ্য ডমিনিকান প্রজাতন্ত্র, বেলিজ, বাকি দেশ। লেখার সময় কেউ সাউন্ড না করে, লেখার সময় সাউন্ড করে করে লিখতে হবে। আর 6টি মধ্য আমেরিকার দেশ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিকো, কিউবা, হাইতি, ডমিনিকান প্রজাতন্ত্র 4টা, আর 6টা মধ্য আমেরিকান দেশ। কয়টা হয়েছে ভাইয়া? 10টি। এরপর 10টি দক্ষিণ আমেরিকার দেশ।
আমেরিকান দেশ। তাহলে দেখেন দক্ষিণ আমেরিকা মহাদেশে আমরা কয়টা দেশ লিখেছি? স্যার কথা বলুন। ডেনিকান না, 12টি। ডোমিনিকান পরে কি স্যার? প্রজাতন্ত্র, ডোমিনিকান প্রজাতন্ত্র। আচ্ছা, তাহলে দেখি দক্ষিণ আমেরিকা মহাদেশে আমরা 12টি দেশ লিখেছি, এর ভিতরে 2টা দেশ ল্যাটিন না, তাদের পাশে লিখে নিব ল্যাটিন না, গায়ানা প্লাস সুরিনাম। গায়ানা প্লাস সুরিনাম এই 2টা দেশ কি? এই 2টা দেশ ল্যাটিন না, ল্যাটিন না, বাকি 10টি দেশ ল্যাটিন, বাকি 10টা দেশ ল্যাটিন। দক্ষিণ আমেরিকার 12টি দেশ যে আমরা লিখেছি, এই 12টি দেশের মধ্যে গায়ানা এবং সুরিনাম এই 2টা দেশ ল্যাটিন না, বাকি 10টা দেশ ল্যাটিন। তাহলে দেখেন এখানে 4টা, 6টা মধ্য আমেরিকান আর 10টা হচ্ছে দক্ষিণ আমেরিকান দেশ। সব মিলে কয়টা হলো? 20টি। এই 20টা হচ্ছে ল্যাটিন আমেরিকান দেশ। সবাই ক্লিয়ার? জি। আমি কি মুছে দিব? জি স্যার। জি স্যার। ওকে, এইবার আসেন আফ্রিকা মহাদেশের থেকে, আফ্রিকা মহাদেশের একটা অঞ্চল থেকে দেশের নাম আসে কোনটি? উত্তর আফ্রিকান অঞ্চলের দেশ বা দেশ নয়, অর্থাৎ উত্তর আফ্রিকা। উত্তর, আমরা কথা না বলি, হ্যাঁ, উত্তর আফ্রিকা 7টি দেশ। এই 7টি দেশ ইম্পর্টেন্ট, কারণ এখানে আছে দেখেন সুদান আছে, এখানে মিশর আছে, লিবিয়া আছে, মরক্কো আছে, তিউনিসিয়া আছে, হ্যাঁ, এই যে দেশগুলো আছে এই দেশগুলো ভূমধ্যসাগরের সাথে লাগোয়া, যে কারণে এইখান থেকে প্রশ্ন আসে নিম্নে কোনটি উত্তর আফ্রিকার দেশ বা দেশ না। এই 7টি দেশ আমরা মনে রাখবো কিভাবে? ও, আপনার সেম একজনের কাছ থেকে শুধু সাউন্ড আসতেছে, সে কে? একজন আপুর এইখান থেকে মানে সম্ভবত সাউন্ড আসতেছে। আমরা একটু মিউট করি, হ্যাঁ, যদি আনমিউট থাকেন আপনি কাইন্ডলি মিউট করেন। ওকে, মোস্ট ওয়েলকাম, এইটাতে আমরা মনে রাখবো মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম বানানটা আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখবো। এই মোস্ট ওয়েলকাম দিয়ে আমরা এই 7টা দেশ মনে রাখবো। মোস্টের এম তে হচ্ছে মরক্কো, এস তে সুদান, টি তে তিউনিসিয়া, ডব্লিউ তে পশ্চিম সাহারা বা ওয়েস্টার্ন সাহারা, ইতে ইজিপ্ট বা মিশর, এতে আলজেরিয়া, এলতে লিবিয়া। লেখা শেষ? জি স্যার, শেষ, লেখা শেষ। আচ্ছা, আমাদের মোটামুটি ভাবে অঞ্চল পরিস্থিতি এগুলো পড়লেই হবে, আর পড়া লাগবে না। আচ্ছা, আগামী ক্লাস হয়তো বা আমি নিব হচ্ছে অর্গানাইজেশনের উপরে, জাতিসংঘ দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, এটা কত তারিখে নেবেন আগামী ক্লাস? আগামী ক্লাস তো আমার একটু ক্লাস থেকে প্রতি শনিবারে। জি স্যার, আগামী শনিবার। আগামী শনিবার না? জি স্যার, জি জি স্যার, আগামী শনিবার। হ্যাঁ, আমজাদ, জি স্যার, আমি শুনছি স্যার। তুমি জবাব দাও এগুলোর, এই যে পরীক্ষা হবে কিনা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা ক্লাসের সাথে প্রাসঙ্গিক কোনো বিষয়ে আলোচনা করতে পারেন স্যারের সাথে।
বাকি যে বিষয়গুলো আছে আমরা পরবর্তীতে আলোচনা করব বিগত ক্লাসগুলোতে যেভাবে করেছি। সালাম আলাইকুম। ক্লাস ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে যে ক্লাসটা হলো অনেক সুন্দর হলো স্যার। এই ক্লাসটার উপরে যদি একটা পরীক্ষা হতো স্যার, তাহলে অনেক ভালো। ঠিক আছে, আমি কোশ্চেন দিয়ে দিব, হ্যাঁ, এক্সাম কোশ্চেন দিয়ে দিব। কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করলে। আজকে বিকালে পিডিএফ দিছিল স্যার, এই ক্লাসের উপরে দেখছি স্যার। এমসিকিউ নিয়ে কি আলোচনা করব? জি না ধরনটা স্যার, কিরকম? দিবেন নাকি স্যার? আমরা এমসিকিউ নিয়ে আলোচনার কিছু নেই স্যার। স্যার আজকে এই এটি পর্যন্ত হলে ভালো হয় স্যার। পড়ালেখা করলে এমসিকিউ এভাবেই বোঝা যাবে। হ্যাঁ, এমসিকিউ কি? এমসিকিউ হচ্ছে এই যে নিচের কোনটা উত্তর আফ্রিকার দেশ বা দেশ নয়, আপনি এটা মুখস্থ করবেন, দেন আপনি সার্চ আজকে করবেন ক্লাসটি ওখানে। স্যার অনেক ভালো লেগেছে, এমসিকিউ দরকার নাই স্যার, আমরা এমনিতে বুঝবো স্যার। অনেক ভালো লেগেছে। এরকম ক্লাস হলে স্যার আমাদের পড়া হবে স্যার। আমরা পুরোপুরি স্টুডেন্টের মতো সুন্দরভাবে ক্লাস উপভোগ করেছি, লিখেছি, খুবই উপকৃত। এভাবে ক্লাসগুলো চাই। তবে স্যার এখানে শেষ করলে ভালো হয়, আর না স্যার। আমি আজকে শেষ করে দিচ্ছি, এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট টাইম আবার আপনাদের সাথে ক্লাস দেখা হবে। স্যার একটা ক্লাস জি স্যার, সবচেয়ে ভালো লাগছে স্যার আপনি বলছেন যে ওইভাবে পড়লে দেখা যায় যে স্যার ওই বইয়ের মতো পড়ানো। আপনি একটা কথা বলছেন কিন্তু স্যার, যে এইভাবে পড়াইলে ভালো হয়, এটা মনে থাকবে আমাদের, দেখবো শুনবো সব মিলিয়ে স্যার। আচ্ছা আর আচ্ছা। প্রশ্নটা স্যার এমসিকিউ আকারে একটা প্রশ্ন যদি পরীক্ষায় দেন তাহলে আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে যাবে আমি বিষয়টা স্যার। আমি 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 এমসিকিউ আকারে 50টা কোশ্চেন দিব, 50টা জি কোশ্চেনের উপরে জি একটা জি, পরীক্ষা হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, শুভরাত্রি স্যার। ওকে, ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে স্যার মনে হয় লিখ নিয়েছেন মেবি। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে আগামীকালকের ক্লাস হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা। মোল্লা সালে স্যার আপনাদের সাথে থাকবেন আগামীকালকে রবিবার সেশনে। আর আজকে আপনারা ইংরেজির পরীক্ষা দিয়েছেন। আর আমাদের স্যার নবাব আলী স্যার, উনি হচ্ছে প্রশ্ন দিলে আপনাদের একটা সময় দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা হচ্ছে পরীক্ষাটার প্রস্তুতি নিয়ে নেবেন। আর যদি কোনো হচ্ছে কি যেন জিজ্ঞেস করেছিলেন স্যার ম্যাডাম, যদি বলেন আমি শেয়ার করতে পারি, যে তথ্যটা জানতে চেয়েছিলেন। আমি কিছু বলতে চাই। হ্যাঁ জি জি, বলেন ম্যাডাম। বলছিলাম আমি আজকেই প্রথম ক্লাসে জয়েন করেছি এবং এখানে একটা ইংরেজির প্রশ্ন ছিল, আমি জাস্ট ওখানে মানে সাবমিট করেছি। তো এখানে আমার তো অনেক মিস্টেক আছে, আমি এর কারেকশনটা কিভাবে পেতে পারি? ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। অনেক সুন্দর একটি আলোচনা করেছেন। আমরা এর আগেও পরীক্ষাগুলো নিয়েছি ইংরেজির, আমাদের আজকে মেবি 3 কি 4, আমি ভুলে গিয়েছি, একটু সরি এর জন্য। আমরা 3 যদি নিয়ে থাকি, এটার উপরে আমরা একটা সলভ ক্লাস একদিন রাখবো। আর আপনাদের এই সপ্তাহে, দ্যাট মিনস আগামী সপ্তাহে, আমরা তো এটা দ্বিতীয় সপ্তাহ শেষ করলাম, আগামী সপ্তাহে আপনাদের কিছু কিছু ক্লাস সন্ধ্যা 7টা থেকে, এই শিডিউল তো আমাদের থাকবেই, পাশাপাশি হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কিছু ক্লাস রাখবো। কারণ আমরা চাই ঈদের আগে আপনাদের পুরো প্রস্তুতিটা সম্পূর্ণ করতে, পরবর্তী সময়গুলো শুধু আপনারা পরীক্ষা দিবেন। এই জন্য আপনারা কেউ দ্বিমত করবেন না, অনেকের কষ্ট হবে জয়েন করতে, অথবা আপনার রেকর্ডিং ক্লাসটি দেখে নেবেন। ঠিক আছে স্যার ম্যাডাম, আমি স্যার আমি আপনাদের একটু কথা বলতে চাই। স্যার জি স্যার আমি আজকে ভর্তি হইলাম, একটু আগে জয়েন করলাম, আজকে ক্লাসের সবটুকু পাই নাই, আর পিডিএফ গুলা দেখলাম স্যার, কিছু উত্তর দেওয়া আছে, এখন কোন প্রশ্নের উত্তর, আবার প্রশ্ন দেওয়া আছে, কোনটা এটা বুঝতেছি না স্যার, একটু দেখছি উপরে তো। উপরে একটা শিরোনাম রাখবেন। আমি 1 মিনিট, আমি লাইভটা কেটে দিই, হ্যাঁ, স্টপ করে দিই। আচ্ছা, আমি লাইভটা স্টপ করে দিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যারা এতক্ষণ আমাদের সাথে শোভন অনলাইন ইংলিশ স্কুলের প্ল্যাটফর্মে বা 8 NTSC প্রস্তুতি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের আজকের এই ক্লাসটি দেখছেন, আমাদের ক্লাসগুলো আপনারা দেখতে থাকুন। আমাদের প্রত্যেকটি সেশনের প্রথম যে প্রত্যেকটি টপিকের প্রথম যে ক্লাস, সেটি আমরা হচ্ছে পাবলিকলি আপনাদের সাথে শেয়ার করছি, আর বাকি ক্লাসগুলো আমাদের ইন্টারনাল গ্রুপে হচ্ছে। আপনারা যারা এখনো জয়েন করেন, আমাদের সাথে জয়েন করতে পারেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আপনাদের প্রস্তুতি হোক শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে।